আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের লেখা মেঘের ছায়া উপন্যাস থেকে কলিং বেলটা নষ্ট। এ বাড়ির কলিং বেলটা নষ্ট, টিপলে কোনো শব্দ হয় না, মাঝে মাঝে শক করে। শুভ্র কলিং বেল টিপেই বড় রকমের ঝাঁকুনি খেল। কলিং বেলে কোনো শব্দ হলো না, কিন্তু ভেতর থেকে মাহিন সাহেবের গলা শোনা গেল। তিনি উল্লাসিত স্বরে বললেন, শুভ্র এসেছে, দরজা খুলে দে। নিতু বাবাকে সকালের নাস্তা খাইয়ে দিচ্ছে, পাতলা খিচুড়ি চামচে করে মুখে তুলে তুলে দিতে হচ্ছে। মাহিন সাহেব দেয়ালে ঠেস দিয়ে বসেছেন। 9টা বেজে গেছে, বাবাকে নাস্তা খাইয়ে নিতু অফিসে যাবে। এই সময় বাসে উঠাই এক সমস্যা, আজও হয়তো অফিসে দেরি হবে। বাবা দ্রুত নাস্তা খাচ্ছেন না, এক এক চামচ মুখে নিয়ে অনেক দেরি করছেন। খিচুড়ি খাওয়ানো হলে চা খাওয়াতে হবে। চা খেতে কতক্ষণ লাগবে কে জানে। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলেই বাবা বলবেন, তোর দেরি হয়ে যাচ্ছে রে নিতু, তুই চলে যা, চা আজ আর খাবো না। মাহিন সাহেব বললেন, শুভ্র দাঁড়িয়ে আছে, দরজা খুলে দে। শুভ্র তুমি বুঝলে কি করে? আমার স্যাম্পলিং সেন্স খুব ডেভেলপ করেছে, আমি ওর গায়ের গন্ধ পাচ্ছি। চোখ যত নষ্ট হচ্ছে ঘ্রাণ শক্তি তত বাড়ছে। তোমার চোখ মোটেই নষ্ট হচ্ছে না, সব সময় আজে বাজে চিন্তা করবে না। নাও হা করো, দরজা খুলে দিয়ায়। কেউ আসেনি বাবা, এলে দরজায় কড়া নাড়ত। দরজায় কড়া নড়ল। নিতু বিরক্ত মুখে খিচুড়ির বাটি নামিয়ে দরজা খুলতে গেল। মাহিন সাহেব বললেন, আমার নাস্তা খাওয়া হয়ে গেছে, তুই অফিসে চলে যা, চা আজ আর খাবো না, আমার চাটা বরং শুভ্রকে দে। নিতু দরজা খুলল। শুভ্র দাঁড়িয়ে আছে। নিতু শুকনা গলায় বলল, এসো শুভ্র, আজ তুমি কতক্ষণ থাকবে? কেন বলুন তো? বেশিক্ষণ না থাকাই ভালো, বাবার শরীর ভালো না। তুমি যতক্ষণ থাকবে বাবা কথা বলতে থাকবেন। উনার দুরাত ঘুম হয়নি, ঘুম দরকার। আমি বেশিক্ষণ থাকবো না, কিছু মনে করলে না তো? না, তোমার সঙ্গে আমার কিছু কথাও আছে। তুমি কি আমার অফিসে একবার আসতে পারবে? পারবো। কবে আসবো? আজই আসো না, বাবার সঙ্গে কথা শেষ করে চলে এসো। আচ্ছা। শুভ্র মাহিন সাহেবের শোবার ঘরে ঢুকলো। ঠিক ঘর না, এটা এ বাড়ির স্টোর রুম। মাহিন সাহেব অসুস্থ হবার পর এই ঘরে থাকার জন্য বেছে নিয়েছেন। কোনো মতে একটা খাট এ ঘরে পাতা হয়েছে। আর কোনো আসবাব রাখার জায়গা নেই। ঘরে একটা টেবিল ফ্যান আছে, সেই ফ্যান মাথার কাছে খাটের উপর বসানো। ঘরে জানালা নেই। ভেন্টিলেটরটা সাধারণ ভেন্টিলেটরের চেয়ে বড় বলে কিছু আলো বাতাস ঢুকে। মাহিন সাহেব দরাজ গলায় বললেন, কেমন আছো শুভ্র? ভালো আছি। আরাম করে পা তুলে বসো, চাদর পরিষ্কার আছে। নিতু আজই চাদর বদলেছে। আমি জানতাম তুমি আসবে, তাই চাদর বদলাতে বললাম। শুভ্র পা তুলে বসলো। নিতু চা নিয়ে ঢুকলো। শুভ্রর সামনে রাখতে রাখতে বলল, তুমি যাবার সময় বাইরে থেকে তালা লাগিয়ে যাবে। কয়েকদিন অফিসে যাবার সময় বাসায় তালা দিয়ে যেতে হচ্ছে। বাসায় বাবা ছাড়া কেউ নেই। বাড়িওয়ালার কাছে একটা চাবি আছে, তিনি একবার এসে খোঁজ নিয়ে যান। তালা আমাদের বসার ঘরের টেবিলের উপর আছে। শুভ্র, পরে তোমার সঙ্গে দেখা হবে। জি আচ্ছা। মাহিন সাহেব উজ্জ্বল চোখে তাকিয়ে আছেন। তার মাথা ভর্তি ধবধবে সাদা চুল। 2 সপ্তাহ শেভ করা হচ্ছে না বলে মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি। গায়ের চাদরের রঙও সাদা, তাই তাকে ঋষি ঋষি দেখাচ্ছে। চায়ে চিনি হয়েছে শুভ্র? হয়েছে। আপনার শরীর আজ কেমন? অসম্ভব ভালো। রাতে নাকি ঘুম হয়নি? রাতে আমার কখনো ঘুম হয় না, এরা জানে না। এই বয়সে ঘুম না হওয়া কোনো বড় ব্যাপার না। শোনো শুভ্র, তোমার সঙ্গে আমি এখন খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। খুব জরুরি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত তোমাকে জানাবো, খুব মন দিয়ে শোনো। আপনার সব কথাই আমি খুব মন দিয়ে শুনি, একমাত্র তুমিই শোনো, আর কেউ শুনে না। দেখো শুভ্র, আমি এই সংসারের উপদ্রবের মতো আছি। পক্ষাঘাত ছাড়ার কোনো সম্ভাবনা নেই। অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।
আগে বা হাতটা নড়াতে পারতাম, এখন তাও পারি না। শরীর অসুস্থ হলে মনও অসুস্থ হয়। আমার মনও এখন অসুস্থ। রাত দিন চেঁচামেচি করি। আমার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে আমার স্ত্রী 1 সপ্তাহ ধরে তার ভাইয়ের বাসায় আছেন। কাজের মেয়ে ছিল, সেও পালিয়েছে 3 দিন আগে। তুমি কি আমার কথা মন দিয়ে শুনছো? শুনছি। আমি এদের ঘাড়ে ভূতের মতো চেপে আছি, সিন্দাবাদের ভূত। এরা আমাকে কি করে ঘাট থেকে নামাবে বুঝতে পারছে না। এরা আপনাকে ঘাট থেকে নামাতে চাচ্ছে এরকম মনে হচ্ছে কেন? মনে করাই তো স্বাভাবিক। নিতু বিয়ে করতে পারছে না আমার জন্যে। একটা ছেলের সঙ্গে তার ভাবটাব হয়েছে বলে মনে হয়। ওদের অফিসেই কাজ করে। কয়েকবার এ বাড়িতে এসেছে, কখনো আমার সঙ্গে দেখা করেনি। নিতুর সঙ্গে গল্প করে চাটা খেয়ে চলে গেছে। আমি যতদিন বেঁচে আছি নিতুর বিয়ের ব্যাপারে চিন্তা করতে পারবে না। এটা হলো বাস্তব কথা। আমি ওদের মুক্তি দিতে চাই, বুঝলে শুভ্র? চিরমুক্তি। কিভাবে? সেটা নিয়েই ভাবছি। আত্মহত্যা সহজ পথ, তবে খুবই নিম্নমানের পথ। আত্মহত্যা খুনের চেয়েও খারাপ। খুন করার পরে অনুশোচনা করার একটা সুযোগ থাকে, আত্মহত্যার পর সেই সুযোগও থাকে না। আপনি কি আত্মহত্যার কথা ভাবছেন? এখনো ভাবছি না। অন্য পথ আর কি আছে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। আমি হয়েছি পরাশ্রয়ী। নিজে নিজে খেতে পারি না, অন্যকে খাইয়ে দিতে হয়। আমার কোনো উপার্জন নেই। বেঁচে থাকার জন্যে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আমার স্বাভাবিক মৃত্যু হলে সব দিক রক্ষা হতো। চট করে তা হবে বলে মনে হয় না। আমার মানসিক শক্তি এখনো প্রবল। আমার মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে আরও 7-8 বছর অপেক্ষা করতে হবে। 7-8 বছর নিতু আমার জন্য অপেক্ষা করবে? এটা উচিত না। শুভ্র বলল, আপনার জন্য সিগারেট এনেছি, ধরিয়ে দেব? দাও। শুভ্র সিগারেট ধরিয়ে মাহিন সাহেবের ঠোঁটে গুজে দিল। তিনি ধোঁয়া ছেড়ে তৃপ্তির গলায় বললেন, বেঁচে থাকতে আমার এখনো ইচ্ছা করে। এই যে ধোঁয়ার সঙ্গে নিকোটিন নিচ্ছি, শরীর আরাম পাচ্ছে। তোমার সঙ্গে কথা বলছি, তাতেও আনন্দ পাচ্ছি। আনন্দের ব্যাপার এখনো আছে, তবে তাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে কি না সেটাই বিচার্য। সমস্ত জীবজগতের একটা সহজ নিয়ম আছে। অসুস্থ, দুর্বল, অক্ষম কাউকে জীবজগৎ সহ্য করে না। সাধারণত তাকে মেরে ফেলে কিংবা এমন ব্যবস্থা করে যেন মৃত্যু ত্বরান্বিত হয়। একটা কাক অসুস্থ হলে অন্য কাকরা কি করে জানো? না, তাকে ঠুকরে ঠুকরে মেরে ফেলে। অসুস্থ কাক কোনো প্রতিবাদ করে না, চুপ করে বসে থাকে। আপনি তো কাক না, আপনি মানুষ। মানুষ হলেও আমি সমগ্র জীবজগতেরই একটা অংশ। জীবজগতের সবার জন্য যা সত্যি তা আমার জন্যেও সত্যি। চাচা, আমার মনে হয় কোনো কারণে আপনার মন টন খারাপ বলে এ জাতীয় চিন্তা ভাবনা করছেন। সহজে আমার মন খারাপ হয় না, তবে এখন হচ্ছে। তুচ্ছ বিষয় নিয়ে রেগে যাচ্ছি। 11ই সেপ্টেম্বরের দিন সাবেরের মৃত্যুদিন। এরা দেখি এই দিনটার কথা ভুলে গেছে। কারণ মনেই নেই কি অসম্ভব যন্ত্রণা নিয়ে ছেলেটা আমার কোলে মারা গেল। অনেক দিনের ব্যাপার চাচা। হ্যাঁ, অনেক দিনের ব্যাপার। ভুলে যাওয়াই স্বাভাবিক। মানুষ বিস্মৃতিপরায়ণ। ভুলে যাওয়ার মধ্যেও সে আনন্দ পায়। কিন্তু তুমি তো ভুলনি শুভ্র। তুমি তো ঠিকই উপস্থিত হয়েছ, হওনি? আজ কত তারিখ শুভ্র? 11ই সেপ্টেম্বর না? শুভ্র খানিকক্ষণ চুপ করে থেকে নরম গলায় বলল, ও আমার খুব ভালো বন্ধু ছিল। ওর কথা আমার প্রায়ই মনে হয়। ও ছিল তোমার বন্ধু, কিন্তু সে ছিল এ পরিবারের একজন। এরা কেন তাকে ভুলে যাবে? ভুলবে কেন? কেউ ভুলেনি। সান্ত্বনা দেয়া কথা আমার ভালো লাগে না। তুমি সান্ত্বনার কথা আমাকে বলবে না। আমার এই ছেলেটির কথা কারো মনে নেই। মনে থাকলে এরা বুঝতো কেন এই স্টোর রুমে আমি থাকি। এদের ধারণা আমি এখানে থাকি সবাইকে যন্ত্রণা দেওয়ার জন্য। কেউ বুঝতে চেষ্টা করে না এটা আমার ছেলের ঘর। সে এখানে থাকতো। ফ্যান নেই, আলো বাতাস নেই, ছোট্ট একটা ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতো। তুমি মাঝে মাঝে আমার কাছে আসো, আমার এত ভালো লাগে।
আমি আমার ছেলের ছায়া তোমার মধ্যে দেখি। ছেলেটা মরার সময় তুমি ছিলে না। ওর যন্ত্রণা যখন খুব তীব্র হতো তখন সে আমাকে বলতো, বাবা, শুভ্র যদি আসে ওকে ঘরে ঢুকতে দিও না, ও মানুষের কষ্ট সহ্য করতে পারে না, ও আমাকে দেখে কষ্ট পাবে। মাহিন সাহেবের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শুভ্র অন্যদিকে তাকিয়ে রইল। মাহিন সাহেব বললেন, আজ তুমি যাও, দরজায় তালা দিয়ে যাও। আরেকটা সিগারেট ধরিয়ে দেব? দাও। শুভ্র আরেকটি সিগারেট ধরিয়ে মাহিন সাহেবের ঠোঁটে গুজে দিল। চাচা যাই। আচ্ছা যাও। মে গড বি অলওয়েজ উইথ ইউ। নিতু মাথা নিচু করে টাইপ করে যাচ্ছে। সেকশন ইনচার্জ পরিমল বাবু এক গাদা কাগজ ধরিয়ে দিয়ে বলেছেন, লাঞ্চের আগে শেষ করতে পারবেন না? নিতু হতাশ চোখে কাগজগুলির দিকে তাকিয়েছে। লাঞ্চের আগে শেষ করার প্রশ্নই ওঠে না। মুখের ওপর না বলাও সম্ভব না। একটু স্পিডে টাইপ করে যান, মন লাগিয়ে স্পিড করলে লাঞ্চের আগেই পারবেন। 3টে করে কপি করবেন। নিতু কথা বলে সময় নষ্ট করলো না, টাইপ শুরু করলো। তার স্পিড ভালো, কিন্তু আজ স্পিড উঠছে না। শুভ্র চলে আসতে পারে, আজ না এলে ভালো হতো। যদি আসে সে কি করবে? চলে যেতে বলবে? অন্য একদিন আসতে বলবে? শুভ্রের সঙ্গে কথা বলা দরকার। 1 ঘন্টা নিতু সমান তালে টাইপ করে গেল, মুহূর্তের জন্যেও থামল না। এখনো এক গাদা কাগজ সামনে। 5 জন টাইপিস্ট আছে, কাগজগুলি সবার মধ্যে ভাগ করে দেওয়া যেত। নিতু আপা। নিতু মুখ তুলে তাকালো, ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তুমি এসেছো? জি। চলো ক্যান্টিনে গিয়ে বসি। নিতু উঠে দাঁড়ালো। পাশের টেবিলের ইদ্রিস সাহেবকে বলে গেল সে ক্যান্টিনে গেছে, কিছুক্ষণের মধ্যে ফিরবে। তালাবদ্ধ করে এসেছো শুভ্র? জি। অসুস্থ একজন মানুষকে তালাবদ্ধ করে রেখে আসতে হচ্ছে, চিন্তা করতেই খারাপ লাগে। ব্যবস্থাটা অবশ্যই সাময়িক। ক্যান্টিন ফাঁকা। নিতু কোনার দিকের একটা চেয়ারে বসলো। নোংরা ক্যান্টিন, মনে হচ্ছে 3-4 দিন ধরে মেঝে ঝাড় দেওয়া হচ্ছে না। টেবিলে টেবিলে চায়ের কাপ, মাছি উড়ছে। কিছু খাবে শুভ্র? জি না। এরা খুব ভালো সিঙ্গারা বানায়, আমি লাঞ্চে 2টো সিঙ্গারা আর 1 কাপ চা খাই। খেয়ে দেখো না। আচ্ছা বলুন, সিঙ্গারা দিতে বলুন। নিতু উঠে গিয়ে সিঙ্গারা নিয়ে এলো। শুধু সিঙ্গারা না, 1 বোতল পেপসিও আছে। শুভ্র, পেপসি খাও তো তুমি? জি খাই। খুব ঠান্ডা হবে না? সিঙ্গারা খেয়ে পেপসিটা খাও, এখানকার পানি ভালো না। কি জন্যে ডেকেছেন আপা? বাবা সম্পর্কে তোমার সঙ্গে আলাপ করবার জন্যে। তুমি তো প্রায়ই বাবার সঙ্গে কথা বলো, আজও বললে। কিছু বুঝতে পারছো? কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? জি না। কি পরিবর্তনের কথা বলছেন? বাবার মাথা ঠিক নেই শুভ্র। বাসায় তালা দিয়ে আসার এও একটা কারণ। আমাদের বাড়িতে এখন কিছু মূল্যবান কোহিনূর নেই যে ঘরে তালাবদ্ধ করে আসতে হবে। বাবার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। উনি কি করেন? এখনো কিছু করছেন না, তবে খুব শিগগিরই করবেন। বাবা হুট করে কিছু করেন না, কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিন চিন্তা ভাবনা করেন, তারপর কাজটা করেন। তখন হাজার যুক্তি দিয়েও তাকে টলানো যায় না। এখন তিনি কি ভাবছেন শুনবে? এখন ভাবছেন তিনি আমাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছেন। তিনি আমাদের মুক্তি দিতে চান। তোমাকেও নিশ্চয়ই বলেছেন? হ্যাঁ বলেছেন। মার সঙ্গে এ নিয়ে ঝগড়া হলো, মা কান্নাকাটি করে বাসা ছেড়ে চলে গেছেন। এখন মা ছোট মামার সঙ্গে আছেন। মাকে কি বলেছেন শুনবে? বলুন। মাকে বলেছেন, আমি তোমাদের কাছে বিরাট বোঝা, আমার জন্যে নিতু বিয়ে হচ্ছে না। আমি চাই না আমার জন্যে আমার মেয়ের জীবন নষ্ট হোক। কাজে আমি ঠিক করেছি এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আমাকে লোকজন বেশি চলাচল করে এমন একটা রাস্তার পাশে শুইয়ে রেখে এসো। এই শহরে কম করে হলেও 50,000 ভিক্ষুক বাস করে। রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর পাওয়া যায়, অনাহারে ভিক্ষুকের মৃত্যুর খবরও পাওয়া যায়। আমি এভাবেই আরও কিছুদিন বেঁচে থাকতে থাকতে মারা যাব। মা বললেন, তোমাকে মুখে তুলে কে খাইয়ে দেবে? বাবা বললেন, তিনি পার্টনারশিপ ব্যবস্থায় আরেকজন অল্পবয়স্ক শিশু ভিক্ষুক সঙ্গে নেবেন। বাবার রোজগারের অর্ধেক সে পাবে,
বিনিময়ে বাবাকে সে খাইয়ে দেবে। বাবার মাথা যে পুরোপুরি খারাপ হয়ে গেছে তুমি কি বুঝতে পারছো? তুমি চিন্তা করতে পারো, এই লোক ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেছে। শুভ্র বলল, এমন কিছু ঘটেছে যার জন্য চাচা হঠাৎ করে মনে করা শুরু করলেন যে তিনি বাড়িতে বোঝা? বাবা তো বোকা না শুভ্র, বাবা যথেষ্টই চালাক। তাছাড়া শারীরিকভাবে অক্ষম মানুষদের বুদ্ধি হঠাৎ করে অনেকখানি বেড়ে যায়। বাবা এক ধরনের বোঝা তো বটেই। তুমি আমার ছোট ভাইয়ের মতো। তবু তোমাকে বলি, আমার বিয়ে করার একটা সুযোগ ঘটেছে। কোনোদিন ঘটবে আমি ভাবিনি, কিন্তু ঘটেছে। আগে একবার বিয়ে হওয়া মেয়ের আবার বিয়ে ঠিক হওয়া বড় ঘটনা। যার সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়েছে তার বাবা মা আছে, ছোট ভাই বোন আছে। আমি তো বিয়ের পর মা বাবাকে নিয়ে ওই বাড়িতে উঠতে পারি না। উনি তো আপনার সমস্যা জানেন। উনি কি বলেছেন? সে কিছুই বলছে না। আমি তাকে অপেক্ষা করতে বলেছি। কতদিন সে অপেক্ষা করবে? তাছাড়া অপেক্ষা করবেই বা কেন? শুভ্র পেপসির গ্লাসে চুমুক দিতে দিতে বলল, আপনি তাকে অপেক্ষা করতে বলেছেন কেন? আপনার কি ধারণা অপেক্ষা করলেই সমস্যার সমাধান হবে? তাকে অপেক্ষা করতে বলা ছাড়া আমি আর কি বলতে পারি? আপনার কাছে কি এই সমস্যার কোনো সমাধান আছে? না। শুভ্র ইতস্তত করে বলল, আমাকে আপনি কি করতে বলছেন? নিতু অসহিষ্ণু গলায় বলল, তোমাকেও কিছু করতে বলছি না। তুমি আবার কি করবে? তোমার জানা থাকা দরকার বলেই জানালাম। তুমি ইচ্ছা করলে পাগলামি চিন্তা ভাবনা না করার জন্যে বাবাকে বলতে পারো। জি আচ্ছা, আমি বলল। শুভ্র, আমি বসতে পারবো না, আমার অনেক কাজ আছে। আরেকদিন তোমার সঙ্গে কথা বলবো। নিতু উঠে দাঁড়ালো। শুভ্র লক্ষ্য করলো নিতুকে আসলেই খুব ক্লান্ত লাগছে। মুখে বয়সের দাগ পড়ে গেছে, চোখের নিচটা কালো হয়ে আছে। নিতু চলে যাবার পরও শুভ্র খানিকক্ষণ বসে রইল। ক্যান্টিনের লোকজন আসতে শুরু করেছে। এখন বোধহয় লাঞ্চ টাইম। বাসায় ফিরতে ইচ্ছে করছে না। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মেঘের ছায়া উপন্যাস থেকে কলিং বেলটা নষ্ট। ধন্যবাদ সবাইকে।